মানুষকে তার কর্মের গুণের উপর নির্ভর করে নাকি বিচার করতে হয়। মানুষের মধ্যে দুই ধরনের গুণ থাকে, একটি হচ্ছে ভালো গুণ, অন্য একটি হচ্ছে খারাপ গুণ। এখন কর্মক্ষেত্র কিন্তু এই দুই ধরনের গুণেরই কিন্তু একটি প্রভাব পড়ে, যে আপনি কর্মক্ষেত্রে আপনার ভালো গুণটা দেখাবেন নাকি ওই যে খারাপ গুণটা দেখাবেন। বিএনপি যা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, বিএনপির যার মোড়ল, সেই মোড়ল যে জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে কিন্তু একটি খাম্বা কেলেঙ্কারির একটি অভিযোগ রয়েছে। অন্যান্য নেতাকর্মী যারা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে, তারা বরাবরই কিন্তু তাকে খাম্বা চোর বলে সমর্থন করে থাকে। এই হিস্ট্রিটা আসলে কি আমার সঠিক জানা নেই, গল্পটা আসলে কীরকম ছিল, কিন্তু এই যে অভিযোগটা করা হয়, বলে না কথায় রয়েছে, যা ঘটে বা হচ্ছে যা বটে তা কিছুটা হলেও কিন্তু ঘটে। তেমনি হয়তোবা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে খাম্বার অভিযোগটা নেওয়া হয়েছে তার কিছুটা সত্যতা রয়েছে। যদি সত্যতা না থাকতো তাহলে এই বিষয়টাকে সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা চলতো। চাইলে কিন্তু মুখে মুখে সবাই বলতে পারতেন না। জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ, পলিটিক বিশ্লেষক যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, তারাই কিন্তু বলে। তার মানে এই ঘটনাটি একটি সত্যতা রয়েছে, একটি সত্য ঘটনা। খাম্বা কেলেঙ্কারি ঘটনার সাথে জনাব তারেক রহমান হয়তোবা সরাসরি সম্পৃক্ত ছিল। আর যে টেম্পুর গল্প, যে টেম্পু স্ট্যান্ড দখলের গল্প, সেটার সাথেও তারা সম্পৃক্ত ছিল। এই জন্য রাজনৈতিক মাঠে তাদের কিছুটা অসৎ গুণ রয়েছে। সেই অসৎ গুণ, ওই যে বলে না, যদি গোড়ায় গলদ থাকে তাহলে সেটা কিন্তু আপনার সমগ্র দিকে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়তে শুরু করে। তেমনি বিএনপির রাজনীতির যে গোড়া, সেখানে একটি গলদ রয়েছে। আর এই গলদটা হচ্ছে জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি গলদ, তার কার্যক্রম নিয়ে বিগত সময় অনেক গোলমামি একটি ভাব ছিল, গলদামি ছিল। সেই গলদামির কিছুটা প্রভাব এখন নেতাদের উপরে পড়তে শুরু করেছে, তার যে কর্মী রয়েছে তাদের উপরে পড়তে শুরু করেছে। জনাব তারেক রহমান নাকি খাম্বা চুরি করেছেন, খাম্বা চোর বলা হতো। এখন তার নেতারা হচ্ছে পল্লী বিদ্যুতের যে তার ছিল সেই তার চুরি করেছে। তাহলে একটা যোগসূত্র আছে কিনা এখানে? আমি কোনো ব্যক্তিকে ছোট করতে চাচ্ছি না, কোনো রাজনৈতিক ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা হয়তো বা সক্ষমতা আমার নেই। আমি যে ঘটনাটা বললাম, আমি জানি যে ভবিষ্যতে হয়তোবা রাজনীতিতে ক্ষমতায় আসতে পারে বিএনপি, কিন্তু আমি সত্যটা বলার চেষ্টা করছি। আপনি যতই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না কেন, এই সত্যতা একদিন মুক্তি পাবেই। হয়তো আমি বলবো বা অন্য কেউ বলবে, যেমন বলছে এই সংবাদ মাধ্যমগুলো। সংবাদ মাধ্যমের বরাত থেকে আমি বলেছি, আমি যদি মিথ্যা বলি তাহলে এই সংবাদ মিথ্যা বলছে। জানি হয়তো এই সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, কারণ এগুলো হয়তোবা দলীয়করণ হবে। যদি যে দল ক্ষমতা আসবে তাদের হয়েই কাজ করবে, বিগত সময় যেভাবে গণমাধ্যমগুলো কাজ করেছে সেরকম কাজ করবে। কিন্তু আমরা যে কথা বলছি বা আমি যে কথা বলছি, ওপেন ক্যামেরায় কথা বলছি, আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমার কথাগুলো রেকর্ড করছেন। আমার ক্যামেরায় যে রেকর্ড হচ্ছে তার থেকে বড় রেকর্ড হচ্ছেন আপনারা। আমার এই কথাগুলো আপনার বিএনপি যখন ক্ষমতায় আসবে তখনও থাকবে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে আমি যে কথাটা বলেছি এটা কিন্তু সত্যতা রয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা এটাকে স্পষ্টভাবে লিখেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও প্রমাণিত হয়েছে। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে খাম্বা চুরির ঘটনা বা হচ্ছে খাম্বা কেলেঙ্কারি, যেটাই বলিনি কেন, তার নেতারা এখন তার দেখানো পথেই চলছে। ওই যে প্রথমে বলেছি, যদি গোড়ায় গলদ থাকে, নেতৃত্বে যদি কোনো ঝামেলা থাকে, সেটা কিন্তু যাদেরকে নেতৃত্ব দিবেন তার উপরে পড়বে। আপনি যদি ভালো না হন তাহলে আপনি কাউকে ভালো উপদেশ দিতে পারবেন না। একটা হাদিস রয়েছে বা হচ্ছে একটি কোরআন শরীফের একটি আয়াত থেকেই বলতে চাই, যে আপনার মধ্যে যে গুণ নেই সেই গুণ আপনি অন্যকে দেওয়ার চেষ্টা করবেন না। আসলে আমার মধ্যে যদি ভালো গুণ থাকে তাহলে আমি সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব, এটাই নিয়ম। আমার ভিতরে যদি ভালো গুণটা না থাকে, আমার ভিতরে ওই গুণটা, যে গুণটা আপনাদের বলছি সেটা যদি না থাকে, তাহলে আমি এটা আপনাদেরকে উপদেশ হিসেবে দিতে পারি না। তেমনই জনাব তারেক রহমানের উপরে যে খারাপ গুণটা ছিল, খারাপ পেতেত্তা যে তার উপরে ভর করেছিল, সেই পেতেত্তা আস্তে আস্তে করে এখন তার নেতাকর্মী যারা রয়েছে, তার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আস্তে আস্তে করে তাদের দিকেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক যেমন ক্যান্সারের মতো। ক্যান্সার আপনার দেহের যে কোনো স্থানে যখন এটা
শুরু করে, তারপর দেখবেন আস্তে আস্তে আপনার আহ, দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। যদি এটা প্রতিশোধক বা হচ্ছে এটা প্রতিরোধের জন্য আপনি কাজ না করেন, চিকিৎসকের শরণাপন্ন না হন, তাহলে একটা সময় দেখবেন আপনার সমস্ত শরীর ক্যান্সার দ্বারা আক্রান্ত হবে, আপনার প্রত্যেকটা কোষ আপনার ড্যামেজ হতে থাকবে। এটা হচ্ছে নিয়ম। তেমনই জনাব তারেক রহমান, সে দলের একদম শীর্ষ পর্যায়ে রয়েছে এবং দলকে নেতৃত্ব দিয়েছে। তার বিগত দিনের যে খারাপ একটা অভ্যাস বা বিগত দিনের যে খারাপ যে বিষয়গুলো ছিল, সেগুলো তিনি এখন পরিহার করছে এবং হচ্ছে সে গুছিয়ে কথা বলছে এবং একজন পাকাপোক্ত যে রাজনীতিবিদ, একজন দলের যে প্রধান হিসেবে যেরকম কথা বলা উচিত, সেরকম তার কথার মধ্যে একটি ভার ভার বিষয় আমরা লক্ষ্য করছি যে না, আসলেই রাজনৈতিকবিদ হিসেবে এবং হচ্ছে একজন দলের প্রধান হিসেবে তার মধ্যে যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিগত সময় ওই যে ফেলে আসা স্মৃতি কিন্তু মানুষকে বারবার পিছু টানে। তেমনই বিগত সময় যে তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল, সেগুলো এখন পিছু টানতে শুরু করেছে। হয়তো এই পিছু টানটা তার উপরে প্রভাব না ফেললেও তার নেতা বা হচ্ছে কর্মী যারা রয়েছে, তাদের সমর্থক যারা রয়েছে, বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত যারা রয়েছে, তাদের ভালোভাবে প্রভাবিত করছে। একটি খবর রয়েছে, খাম্বা চুরির পর এখন খাম্বার যে তার থাকে না, বৈদ্যুতিক তার, সেই তারের চুরির একটি অভিযোগ আনা হয়েছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। প্রথমে আপনাদের খবরে যেতে চাই, খবরে যাওয়ার পর কিছু আলোচনা করতে চাই এই বিষয় নিয়ে। এর আগে তো বকবক করেছি আপনাদের যে এই সূত্রপাতটা কিভাবে হলো, এই নেতাদের অভ্যাসটা হলো কিভাবে। চুরি হওয়া 105 মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার। 105 মিটার তার, এটা যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে এই যুবদল, কেনই সরকারি তার চুরি করলেন, কি সে কি তার নেতা, যে তার নেতার যে খাম্বা চুরির যে অভিযোগটা বা হচ্ছে খাম্বার সাথে যে তাদের একটি সম্পর্ক রয়েছে, সেটা এখন তারই পরিণত করতে চাচ্ছে। এই যুবদল নেতার চিন্তা কি ছিল, তিনি কেন এরকম একটি ভুল পদক্ষেপ নিলেন, কি কারণ ছিল? রাজনীতির সৌন্দর্য, রাজনীতিবিদ যারা রয়েছে তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, তাদের দেখে সমাজের মানুষ শিখবে, তাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে। আমরাও শিখব, আমরা যারা সমালোচনা করি বা হচ্ছে কথা বলি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, আমাদের অনেক কিছু শেখার রয়েছে একজন রাজনীতিবিদের কাছ থেকে। যেমন জনাব তারেক রহমানের কাছ থেকে শেখা রয়েছে, তেমনই এই যে অভিযুক্ত যে ইমরান হোসেন অর্থাৎ যুবদল নেতা, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। কিন্তু আমরা এগুলো শিখতে চাই না। যেমন শিখতে চাই না কীভাবে খাম্বা চুরি করতে হয়, আবার শিখতে চাই না কিভাবে বৈদ্যুতিক তার চুরি করতে হয়। কেন করছেন তারা? মানে আগের হাল যেদিকে যায়, পরের হাল কি সেদিকেই যাচ্ছে? বিএনপি আগেও যে কর্মকাণ্ডগুলো করছে তাই কিন্তু এখনও করছে। অনেক কন্টেন্ট আমি বলেছি, তাদের মধ্যে আসলে পরিবর্তনটা আমি লক্ষ্য করছি না। জনাব তারেক রহমানের মধ্যে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, তার কথাবার্তা বা তার রাজনৈতিক জ্ঞান যে বৃদ্ধি পেয়েছে, সেরকম প্রভাব কিন্তু বিএনপি যে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছে, যা দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে বসে আছে, তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা কারণ কি? এই যে যুবদল নেতা, সে কেন 105 মিটার বৈদ্যুতিক তার তার চুরি করতে হলো? কারণটা কি? কি করতেন সেই তার দিয়ে? একটু খবরে যায় আসলে ঘটনা কি ঘটেছে, সেই ঘটনা আমাদের জানতে হবে, তারপরে নিয়ে কথা বলতে হবে। নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ 2। বৃহস্পতিবার 24 এপ্রিল বিকেলে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা মোহাম্মদ ইমান হোসেন বাড়ি থেকে তারগুলো উদ্ধার করা হয়। এর আগে দুপুরে এলাকাবাসী ওই বাড়িতে তার দেখতে পেলে উত্তেজনা তৈরি হয় ঘটনাটি ঘিরে, তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। নরসিংদী পল্লী বিদ্যুৎ 2-এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম চুরি হওয়া 105 মিটার তার উদ্ধার করে সত্যতা নিশ্চিত করেন। কিন্তু এই বিষয়ে কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কিসের জন্য কাজ করা হচ্ছে না? কারণটা কি? মূল মূল বিষয়টা কি? কেন মামলা হচ্ছে না? আইনানুগ যে ব্যবস্থা নেওয়া দরকার। পল্লী বিদ্যুৎ একটি রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদ এক যুব নেতা চুরি করলেন, যুবদল নেতা।
চুরি করার পরেও যে রাষ্ট্রীয়ভাবে বা আইনানুগ যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নেওয়া তার বিরুদ্ধে শুরু হচ্ছে না কেন? উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই তার দেখার পরেই এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে, এই নেতার বাসায় কেনই তার দেখা গেল, সে বিষয়টিকে ঘিরে উত্তেজনা এখন চরম পর্যায়ে রয়েছে। তো তারপরেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনানুগ ব্যবস্থা না নিয়ে চুপ রয়েছে কেন? কারণ কি ওই ওই যে আগের যে হাল গিয়েছে সেই হালের কি কোনো চাপ রয়েছে? জয়ললিতা মোহাম্মদ ইয়া হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, একই ইউনিয়ন পরিষদের সদস্য, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ স্থানীয় জানায়, গত বুধবার রাতে সদর উপজেলায় বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ 2-এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমরান হোসেনের বদরপুর এলাকায় বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে প্রায় 105 মিটার 33 কেবি সঞ্চালন লাইনে তার উদ্ধার করা হয়, যা আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ। 50,000 টাকা, মাত্র, বেশি না, মাত্র 50,000 টাকা। এই 50,000 টাকার লোভ সহ্য করতে পারেনি একজন যুব দল নেতা, ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করছে, ইউনিয়ন মেম্বারও তিনি। একটাবার চিন্তা করুন, মাত্র 50,000 টাকার যে লোভ, সেই লোভ যে ব্যক্তি সহ্য করতে না পারে, ভবিষ্যতে এই রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করবে? আমাদের রাষ্ট্র কাদার ধারা পরিচালিত হচ্ছে, রক্ষকে কি ভক্ষক হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।